তাকে বলা হতো এল দুচে, অর্থাৎ দ্য লিডার। 20 বছরেরও বেশি সময় ধরে ইতালিকে শাসন করার পর তিনি শুধু ইতালিকে ঢেলেই সাজাননি, বরং তার আদর্শে তৈরি করতে চেয়েছিলেন এক নতুন ইতালি। আর এই কারণে তাকে ডাকা হয়ে থাকে দ্য ফাদার অফ ফ্যাসিজম বা ফ্যাসিবাদের জনক হিসেবে। যে মানুষটি রোমান সাম্রাজ্যের হারানো গৌরব ফিরিয়ে আনতে চেয়েছিলেন, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে অ্যাডলফ হিটলার তার শিষ্যত্ব গ্রহণ করেন, সেই মানুষটির শেষ পরিণতি কি ঘটেছিল, অ্যাডলফ হিটলারের সাথে তার বন্ধুত্ব এবং তার চূড়ান্ত অধঃপতনের গল্পই শোনাবো আজকে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুসোলিনি 1922 সালে তার বিখ্যাত ব্ল্যাক শার্ট বাহিনী নিয়ে রোমের উদ্দেশ্যে মার্চ অন রোম নামে একটি যাত্রা শুরু করে এবং এই পদক্ষেপের মধ্য দিয়ে মূলত তিনি ইতালির শাসনভার গ্রহণ করেন। ক্ষমতা অধিগ্রহণ করার পরে তিনি বেশ বেপরোয়া হয়ে যান। তার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাকে খুন করা হতো দৃষ্টান্তমূলকভাবে। জিয়াকোমো মাত্তেওতি নামের এক সোশ্যাল লিডার তার অপকর্মের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে পত্রিকায় লেখালেখি শুরু করে। এর কিছুদিন পর তার লাশ রোমের এক পরিত্যক্ত রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। মূলত মুসোলিনি তার ব্ল্যাক শার্ট বাহিনীর মাধ্যমে ইতালিতে ত্রাসের রাজত্ব শুরু করে। তিনি তার একনায়কতন্ত্র বা ডিক্টেটরশিপকে জাতীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য টোটালিটারিয়ান নামে একটি টার্ম ইউজ করেন। এটি এমন একটা সিস্টেম যার মধ্য দিয়ে মূলত রাষ্ট্রই সব, রাষ্ট্রের ঊর্ধ্বে কেউ কোনো কথা বলতে পারবে না, এইসব বলা হলেও মূলত তিনি তার ফ্যাসিজমকেই প্রতিষ্ঠা করেন আর ইতালি প্রবেশ করে ফ্যাসিবাদী যুগে। শুরুর দিকে মুসোলিনি হিটলারকে খুব বেশি পাত্তা দিতেন না। 1934 সালে ভেনিসে প্রথম যখন তাদের সাক্ষাৎ হয়, সেই সাক্ষাতের পর মুসোলিনি হিটলারকে ভার হিসাবে সম্বোধন করেন। তবে সেই সম্পর্ক বদলে যেতে শুরু করে জার্মানি যখন সামরিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। 1939 সালে ইতালি এবং জার্মানির মধ্যে প্যাক্ট অফ স্টিল নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই চুক্তি স্বাক্ষরের আওতায় পরবর্তী বছর অর্থাৎ 1940 সালে ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবতীর্ণ হয়। মূলত এইটাই ছিল মুসোলিনির জীবনের সবচেয়ে ভয়াবহ সিদ্ধান্ত। বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে মুসোলিনি ধীরে ধীরে তার কর্তৃত্ব হারাতে থাকে। একসময় যে গ্র্যান্ড কাউন্সিল তার কথায় অন্ধভাবে বিশ্বাস করত, সেই গ্র্যান্ড কাউন্সিলও তার প্রতি আস্থা হারিয়ে ফেলে। তিনি যে রাজা ভিক্টর ইমানুয়েলের আস্থাভাজন ছিলেন বা প্রিয়পাত্র ছিলেন, সেই রাজা ভিক্টর ইমানুয়েল তার প্রতি আস্থা হারিয়ে তাকে ক্ষমতাচ্যুত এবং বন্দী করতে আদেশ দেন, যার ফলশ্রুতিতে ক্ষমতাচ্যুত হয়ে বন্দী হন মুসোলিনি। হিটলারের নাৎসি বাহিনী এ সময় মুসোলিনিকে উদ্ধারে এগিয়ে আসে, যা ইতিহাসে গ্র্যান্ড সাসো রেইড নামে পরিচিত। তারা মুসোলিনিকে উদ্ধার করে জার্মানিতে নিয়ে যান। মুসোলিনি আবার ক্ষমতা অধিগ্রহণ করেন। সালো রিপাবলিক নামে একটি নতুন সরকার গঠন করেন তিনি। তবে এইবার আর তার সাথে জনসমর্থন ছিল না। এক সময়ের জনপ্রিয় নেতা হয়ে ওঠেন জনগণের ঘৃণার পাত্র। মুসোলিনি আর আগের মতো আগ্রাসী নেতা ছিলেন না। তিনি মূলত পরিণত হয়েছিলেন হিটলারের পুতুলে, আর এই কারণে মূলত জনগণের সমর্থন হারান তিনি। যুদ্ধে অংশগ্রহণ করার কিছুদিন পর তিনি তার পরাজয় আসন্ন দেখে 1945 সালের 28 এপ্রিল তিনি সুইজারল্যান্ডে পালিয়ে যাওয়ার চিন্তা করেন এবং এই সময়ে কিছু কমিউনিস্ট নেতার হাতে তিনি আটক হন, যার ফলস্বরূপ তাকে হত্যা করা হয়। তিনি সহ তার সতীর্থদের মরদেহ রোমে নিয়ে আসা হয়। একসময় যে জনতা তার জন্য হাততালি দিত, সেই জনতা তার মৃতদেহের ওপর সমগ্র ক্ষোভ উগড়ে দিতে থাকে। তাদের মরদেহ উল্টো করে টাঙিয়ে দেওয়া হয় এবং জনতা পাথর নিক্ষেপ করে তাদের ক্ষোভ বর্ষণ করতে থাকে। আর এভাবেই জনতার প্রিয়পাত্র থেকে ক্ষমতার লোভে ফ্যাসিবাদের জনক হয়ে ওঠা বেনিতো মুসোলিনির জীবনের সমাপ্তি ঘটে। সো এটাই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।